তুই আমার রুমে কেন এসেছিস? আমি কি আজকে প্রথম তোমার রুমে এসেছি নাকি? আর তুমি তো বলেছো আমি যখন ইচ্ছে তখন তোমার রুমে আসতে পারি। এখন থেকে আর আসবি না আমার রুমে, যখন তখন। কি জন্য এসেছিস সেটা বল। বড্ড অচেনা লাগছে এখন বাবু ভাইকে। কিছুক্ষণ আগেই তো আমার সাথে হেসে কথা বলে অফিসে গিয়েছিল। তাহলে তো অল্প সময় কি হলো তার? কি হলো, এমন সংঘর্ষে যে দাঁড়িয়ে আছিস কেন? কেন এসেছিস বলে, এখান থেকে চলে যা। তুমি না মাত্র অফিসে গেলে? আজ না তোমার মিটিং আছে বললে? আমি কি করব না করব সেটাও তোকে বলে করতে হবে নাকি? আমি কি তেমনটা বললাম নাকি? তোমার কিছু হয়েছে ভাইয়া? এই তুই যা তো আমার রুম থেকে, বিরক্ত করিস না। আর এক সেকেন্ডও ভাইয়ার রুমে না থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলাম। চোখ থেকে অঝরে পানি পড়ছে। বাবু ভাইয়ার এমন ব্যবহারের সাথে আমি পরিচিত নই। উনি তো কখনো আমার সাথে এমন করে কথা বলেনি, তাই আমি এটা সহ্য করতে পারছি না। চোখের পানিগুলো কিছুতেই আটকাতে পারছি না। সেই আগের দিনগুলো ভাবতে থাকি। হ্যাঁ কর। না খেয়ে কি অবস্থা করেছিস 2 দিনে? আমি আর খাবো না। জোর করে খাওয়ালে সব বমি করে ফেলে দেব। জোর করবো না তো কি করব? আমি 2 দিনের জন্য অফিসের কাছে বাইরে গিয়েছি, আর তার মধ্যে কি অবস্থা হয়েছে তোর? সবসময় আমাকে তুমি জোর করো কেন? আমি কি তোমার বিয়ে করা বউ? তুই আমার বিয়ে করা বউ। বিয়ে এখন হয়নি, পরে হবে। ইস, শখ কত! আগে বিয়ে করো তারপর জোর করবে। তুই হা করবি নাকি আমি উঠবো? এই না না, তোমাকে উঠতে হবে। আমি খাচ্ছি, দাঁড়াও। খুব ভালো করে জানি এখন যদি সাহেব উঠে তাহলে আমার কপালে দুঃখ আছে, তাই চুপচাপ খেয়ে নেই। আমি দীপালি। 5 বছর আগে আব্বু আম্মুর একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। কাকাই আর কাকিমুনি আমাকে তাদের সাথে রাখবে না জানায়। বাবু ভাইয়া আমাকে তার সাথে করে এই বাসায় নিয়ে আসে। সম্পর্কে উনি আমার মামাতো ভাই, আর আমি ওনার ফুফাতো বোন। কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি, এটা কেউ কাউকে বলিনি। তবে ব্যবহারে বুঝে নেই দুজনে। আমি এবার ইন্টার শেষ করেছি। ভাইয়া, নিচে তোর অফিসের ম্যানেজার এসছে, তোর সাথে নাকি কি কথা আছে? তুই ওনাকে আসতে বল, আমি 5 মিনিটের মধ্যে আসছি। অভি ঠিক আছে বলে চলে যায়। আমি বাবু রায়হান রাজ। লেখাপড়া শেষ করে আবুর অফিসের দায়িত্ব নিয়েছি 3 বছর আগে। আর আমার ছোট ভাই অভি রায়হান রাজ 3 মাস আগে ডক্টরি পাশ করে আমাদের এলাকায় একটা হসপিটালে জব করছে। আমি বলেছিলাম একটা হসপিটাল বানিয়ে দেই, কিন্তু অভি নিজের চেষ্টায় বড় হতে চাই, তাই আর কিছু বলিনি। দিবালিকে খাওয়ানো শেষ করে ওর মুখ মুছে দিয়ে শুয়ে থাকতে বলি। চুপচাপ শুয়ে পড়ো। আমি নিচে এসে দেখি ম্যানেজার সাহেব বসে চা খাচ্ছে। আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। আমি ওনাকে বসতে বলি। আমি অপর পাশের সোফায় বসে পড়ি। ম্যানেজার সাহেব হুট করে কিছু না বলে চলে আসলেন। এনিথিং রং? ম্যানেজার বলেন তার ওয়াইফ খুব অসুস্থ, 1 সপ্তাহের ছুটির জন্য এসেছে। আমি ঠিক আছে বলি। ম্যানেজার সাহেব হাসি মুখে চলে যায়। ঘুমোতে বললেই কি ঘুমানো যায় নাকি? কখন থেকে শুয়ে আছি, ঘুম তো দূরের কথা, চোখ বন্ধই হচ্ছে না। উঠে রুম থেকে বের হতেই দেখি বাবু ভাইয়া আমার রুমেই আসছে। তাকে দেখে এক দৌড়ে রুমে এসে শুয়ে পড়ি। আর ঘুমের অভিনয় করতে হবে না, ওঠ। ঘুম আসছে না, কি করব? জোর করে ঘুমানো যায়? না খেয়ে না ঘুমিয়ে শরীরের সব হাড্ডি বের করে ফেলেছিস। জামা খুললে সব হাড্ডি গোনা যাবে। ছি, কি বলছো তুমি? আমি তোমার সামনে কেন জামা খুলতে যাব? আমি তোকে কখন জামা খুলতে বলেছি? আমি তো বলেছি। বুঝেছি, আর বলতে হবে না। ঘুমাচ্ছে না যখন একটা কাজ কর, আমি তোর কোলে শুয়ে থাকি, তুই আমার চুল টেনে দে। আমি কি কিছু না বলতে দিয়ে আমার কোলে শুয়ে কোমর জড়িয়ে ধরে থাকেন। এই একটা বদ অভ্যাস। যখন তখন আমার কোলে শুয়ে পড়ে। আমি ভাইয়ার চুল টানতে থাকি। না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে, শক্তি পাচ্ছিস না? কি? আমার শক্তি নেই? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। দিলাম জোরে টান। আহ, চুল তুলে ফেলবে নাকি? হয়েছে, তোকে আর চুল টানতে হবে না। নিজেই বলছো আমার শক্তি নেই, আবার বলে চুল টেনে তুলে ফেলছি। তুই আমার চুলে হাত রাখ, তাতেই হবে, চুল টানতে হবে না। দীপালি আমার চুলে হাত রাখে। চোখ চোখ ঘুমে বন্ধ হয়ে আছে। কিছুক্ষণ পর ভাইয়া ঘুমিয়ে পড়ে। আমি ভাইয়াকে বালিশে শুইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি মামি কিচেনে কিছু করছে।
মামি কি করছো? আজকে খিচুড়ি রান্না করব ভাবছি, তারই তৈয়ারি করছি। বাবু ভাইয়া খিচুড়ি খাবে। আজকে রাজের বাসায় একটা দুমদাম হবে। বাবুর জন্য রান্না করা আছে, ফ্রিজ থেকে মাংসটা বের করে পানিতে ভিজিয়ে রাখতো। আমি ফ্রিজ থেকে মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখি। রাতে ভাইয়া সিঁড়ির কাছে আসতেই আমি ভাইয়ার কাছে গিয়ে বলি, আজ তোমাকে টেবিলে বসে খেতে হবে না, তুমি রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। রুমে কেন খাবো আমি? কারণ আজকে তোমার অপ্রিয় খাবার রান্না হয়েছে। বুদ্ধিটা কার ছিল? মামির ছিল। তুমি রুমে যাও, আমি আসছি। খিচুড়ি ভাইয়ার একদম পছন্দ না, সেটার কারণ আমিও জানি না। খিচুড়ির ঘ্রাণও সহ্য করতে পারে না। আমি টেবিলে এসে খাবার নিতে গেলে অভি ভাইয়া বলে, ভাইয়াকে কি বললি? চুপচাপ রুমে চলে গেল। টেবিলে খেতে না করলাম, এখানে এসে এগুলো দেখলে আজকে আর খাবেই না। ঠিক আছে, যা ভাইয়ার জন্য খাবার নিয়ে ভাইয়ের রুমে। দীপালি একটু পর খাবার নিয়ে রুমে আসে, আমাকে নিজ হাতে খাইয়ে দিয়ে চলে যায়। রাত প্রায় 11টা, ঘুমাচ্ছে না, মাথাটা খুব ব্যথা করছে হঠাৎ করে। বুঝতে পারছি না হঠাৎ মাথা ব্যথা করছে কেন। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। কোনো রকমে মোবাইলটা হাতে নিয়ে দীপালিকে কল করি। এত রাতে কল করেছো? ঘুমাওনি এখনো? আমার রুমে আয় তো, খুব মাথা ব্যথা করছে। আমি আর কিছু না বলে তাড়াতাড়ি বাবু ভাইয়ের রুমে চলে আসি। এসে দেখি বসে বসে বড় বড় শ্বাস নিচ্ছে। রুমে এসি চলছে, তারপরেও ঘেমে গেছে। আমি ভাইয়ার কাছে এসে বলি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? আমি মামিকে ডাকছি। কাউকে ডাকতে হবে না, আমার ড্রয়ারে দেখ পেন কিলার আছে। ড্রয়ার খুলে পেন কিলার নিয়ে ভাইয়াকে খাইয়ে দেই। ভাইয়া আমার হাত ধরে শুয়ে পড়ে। আমার খুব ভয় হচ্ছে। হঠাৎ কি হয়েছে তোমার? মামিকে ডাকি আমি। কাউকে ডাকতে হবে না, তুই একটু আমাকে জড়িয়ে ধর। আমি ভাইয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি পাশেই। খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছে ভাইয়া। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ে। আমি উঠতে চাইছি, কিন্তু ভাইয়া এতটাই শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, উঠতেই পারছি না। ওঠার চেষ্টা না করে ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি দীপালি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের কথা মনে পড়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছি। দীপালি আড়মোড়া ভেঙে উঠে বসে আমার দিকে তাকায়। গুড মর্নিং, ঘুম ভাঙলো তোর? তোমার শরীর এখন কেমন? আর রাতে এমন করলে কেন? কি হয়েছিল তোমার? জানি না, আমাকে অফিস যেতে হবে, মিটিং আছে। উঠে ফ্রেশ হয়ে নে। আর তুই রাতে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলি কেন? বিয়ের আগে বাসর করতে ইচ্ছে করছিল নাকি? মোটেও না। তুমি আমাকে এমন করে জড়িয়ে ধরেছিলে, আমি উঠতে পারছিলাম না, আর তাই ঘুমিয়ে পড়েছি এখানেই। আচ্ছা হয়েছে, ফ্রেশ হয়ে আম্মুকে বল টেবিলে খাবার দিতে। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, লেট করতে পারবো না। দীপালি ঠিক আছে বলে উঠে চলে যায়। আমি অফিসের জন্য রেডি হয়ে রুম থেকে বের হতে গেলে আমার মাথার পেইন হতে থাকে। নাক দিয়ে মনে হচ্ছে তরল কিছু পড়ছে। হাত দিয়ে যা দেখি আমার পুরো পৃথিবী থমকে যায়। ব্লাড পড়ছে। কাউকে রুমের দিকে আসতে দেখে তাড়াতাড়ি ওয়াশরুমে এসে ভালো করে নাকে পানি দিয়ে ধুয়ে নেই। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি অভি। কিরে তুই এখানে, কিছু লাগবে? 5,000 টাকা লাগতো ভাইয়া, আসলে ডক্টর হয়ে জয়েন করার বন্ধুরা ট্রিট চাচ্ছে। আমি ওয়ালেট বের করে অভিকে 10,000 টাকা দিই। অভি চলে যায়। আমি নিচে এসে নাস্তা করে দীপালিকে বলি, আজ যেন এসে না শুনি খাবার খাসনি। আবার তোমার বকা শুনবো নাকি? আমি সময় মতো খেয়ে নিব, তুমি লাঞ্চ টাইমে খেয়ে নিও। ভাইয়া ঠিক আছে বলে চলে যায়। 1 ঘন্টা পর ফিরে আসে, আর কারো সাথে কথা না বলে সোজা রুমে চলে যায়। আমি রুমে যেতেই ভাইয়া আমার সাথে রাগারাগি করে রুম থেকে বের করে দেয়। কিন্তু কেন এমন করলো সেটাই বুঝতে পারছি না। রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছি। আমি কারো দিকে না থেকে চুপচাপ খাচ্ছি। বাবু, তোর আপু বলছি, দীপালি আর তোর বিয়েটা যদি এবার হয়েছে তো। বিয়ের কথা শুনে ভাইয়া খাওয়া বন্ধ করে দেয়। মামির দিকে তাকিয়ে বলে, আমি কেন দীপালিকে বিয়ে করব? অভির সাথে ওর বিয়ের দিন তারিখ ঠিক করো। আর আমার বিয়ে হয়ে গেছে, কালই বউকে নিয়ে বাসায় আসবো। বাবু ভাইয়ের কথা শুনে আমার চোখ পানিতে ভিজে গেছে। আমাকে বিয়ে করবে না, আর উনি বিয়ে করে নিয়েছে। তাহলে এতদিন আমার সাথে যা বলেছে সবটাই মিথ্যে। কিন্তু কেন বাবু ভাইয়া? আমি তো তোমাকে সত্যিই ভালোবেসে।
ভাইয়ার কথার আগামাথা আমি কিছুই বুঝলাম না আম্মু। আমি তো ভাবতাম বাবু দীপালিকে পছন্দ করে, কিন্তু আমি তো ভুল ছিলাম। আমি আর এখানে বসে থাকতে পারছি না, দৌড়ে রুমে চলে আসি। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করছি। কেন আমার সাথে এমন করলে তুমি? কি ক্ষতি আমি তোমার করেছি? পর করে যদি দেবে তাহলে কেন কাছে টেনে নিয়েছিলে? পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে চলে আসি ইভার কাছে। এত জরুরিভাবে আমাকে মনে করার কারণ কি? তোকে তো কাল রাতে সব বলেছি, তাহলে এখন আবার প্রশ্ন করছিস কেন? আজকেই যেতে হবে নাকি? আজকে না, এখন যেতে হবে। আঙ্কেল আন্টিকে আমি কল করে বলেছি তুই আমাদের বাসায় বেড়াতে যাবি। তোর ফুফাতো বোন যদি আমাকে পিটায় তখন কি হবে আমার? পিটালে পিটানি খাবি, এখন চল আমার সাথে। বলে ইভাকে নিয়ে চলে আসি বাসায়। বাসার সামনে এসে কলিং বেল দেই। আম্মু এসে দরজা খুলে আমার সাথে ইভাকে দেখে বলে, কে এই মেয়ে, আর তোর সাথে কেন? ভেতরে চলো আর সবাইকে ডাকো। একসাথে বলি, এক এক করে সবাইকে বলতে পারবো না। আম্মু সবাইকে ডাকে। সবাই এসে ইভার দিকে আর আমার দিকে প্রশ্নবোধক চোখে তাকিয়ে আছে। সবাইকে বলছি, ওর নাম ইভা, আমার ওয়াইফ। 2 বছর আগে আমরা বিয়ে করেছি। ইভা, এটা তোমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর, তোমার দেবর, আরও তোমার ননদ দীপালি। আমার এখন কি রিয়েকশন করা উচিত আমি ভুলে গেছি। শুধু আমার কানে একটা কথাই ঘুরছে, এটা আমার ওয়াইফ। মেয়েটা মামা মামির পা ছুঁয়ে সালাম করছে। মামা মামি কেউ খুশি না, কিছু না বলে দুজনে চলে যায়। অভি ভাইয়াও চলে যায়। বাবু ভাইয়া আমার সামনেই মেয়েটার হাত ধরে ওনার রুমে চলে যায়। আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি। বাবু, সবার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে কেউই খুশি না। কাউকে খুশি হতে হবে না, আমি শুধু এটাই বিশ্বাস করাতে চাই তুই আমার বউ। আর শোন, সবার সামনে তুমি করে বলবি, তুই করে বলার প্রয়োজন নেই। আমার ভয় করছে দোস্ত, আমি তোকে হেল্প করতে এসে আবার না মার খেয়ে ভূত হয়ে যাই। বন্ধুর জন্য মার খেতে পারবি না? তুই রেস্ট কর, আমাকে অফিসে যেতে হবে। বলে আমি রুম থেকে বের হতেই দীপালি আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। এটা কি হলো? দরজা বন্ধ করলি কেন? কিছু প্রশ্নের উত্তর চাই আমার। আমি জানি তুই কি জানতে চাস। দেখ দীপালি, আমি ইভাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, আর বাসায় এখন বলতে চাইছিলাম না। আর বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই 2 বছর আগেই বিয়ে করে ফেলেছি। তাহলে আমাকে বউ বলে ডাকার কারণ কি? আমাকে কেন তুমি স্বপ্ন দেখালে? আমি তোকে কখনো ভালোবাসি বলিনি, আর বিয়ে করবও বলিনি। বলেছি সময় হলে বিয়ে হয়ে যাবে। তুই যদি এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখিস, আমার কি করার আছে? তুই অভিকে বিয়ে কর, দেখবি খুব সুখী হবি। অভি খুব ভালো ছেলে, আমার থেকেও ভালো। আমি লাশ হয়ে কবরে যাব, তবু তুমি ছাড়া অন্য কারোর বউ হতে পারবো না। তুমি বিয়ে করেছো, ভালো করেছো। আমার মতো এতিম মেয়েকে তোমার সাথে মানায় না। আমি মাটিতে শুয়ে আকাশের চাঁদের দিকে নিচেই হাত বাড়িয়েছি। তোমার কেয়ার আমাকে ভুলিয়েই দিয়েছে আমি কোথায় আর তুমি কোথায়। দীপু, তুই একটু বেশি ভাবছিস। আচ্ছা, আমাকে অফিসে যেতে হবে, ফিরে তোর সাথে কথা হবে। আমি আর নিচের চোখের পানি আটকে রাখতে পারছিলাম না, তাই দীপালির সামনে থেকে চলে আসি। ওর একটা কথা আমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ভালো যে আমিও ওকে বাসি, নিজের জীবনের চেয়েও বেশি, কিন্তু সেই জীবনটাই যে আর বেশি দিনের নয়। চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি উকিলের কাছে। আমার অফিস, আমার ভাগের সমস্ত সম্পত্তি আমি দীপালের নামে লিখে দিয়েছি। আমি বাবু ভাইয়ের চোখে মিথ্যা আশ্রয় নেয়া দেখেছি। আমি যা দেখছি সবই কি ভুল? সত্যিই কিছু কি লুকিয়ে আছে আমার চোখের আড়ালে? যদি সত্যিই বাবু ভাই আমাকে ভালো না বাসতো, তাহলে এসব বলার সময় গলা কেন কাঁপছিল? আমি ওনার চোখে পানি দেখেছি, কিছু তো লুকাচ্ছে আমার থেকে। তোমার আব্বু আম্মু জানে তোমাদের বিয়ের কথা? জি আম্মু জানে। আব্বু আম্মুকে বলে বাবু আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করেছে। আমাদের না জানিয়ে এত বড় একটা কাজ করেছো, আমরা এই বিয়ে মেনে নিব, এটা তোমরা ভাবলে কি করে? একটা কথা মনে রেখো, আমাদের না জানিয়ে তোমরা যেটা করেছো সেটা অন্যায় নয়, শুধু অপরাধ। বলেই আন্টি চলে যায়। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি। ওরে বাবু, তুই আমাকে কোথায় এনে ফেললি? তোর মিথ্যে বউ হতে এসে না মার খাই।
নিচে যাওয়ার সময় বাবু ভাইয়ার রুম থেকে মামি আর ইভার কথা শুনছিলাম। ইভা এত আমতা আমতা করছিল কেন? সত্যিটা তাহলে কি? সন্ধ্যায় বাসায় এসে দেখি পুরো বাসায় নীরবতা। আম্মু সোফায় বসে টিভিতে নিউজ দেখছে, আমাকে দেখে উঠে চলে যায়। আর তো কিছুদিন মা, তারপর আর আমাকে দেখতে পারবে না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি দিয়ে উঠে সোজা দীপালির রুমে চলে আসি। দীপালি মাথায় হাত দিয়ে গভীর ভাবনায় ডুবে আছে। কিরে, এত কি ভাবছিস? বউর কাছে না গিয়ে আমার রুমে আসার কারণ কি? তোর সাথে প্রেম করতে আসিনি, একটা পেপারে তোর সাইন লাগবে। কিসের পেপার? এত কিছু জানতে হবে না, চুপচাপ সাইন কর। আমি না জেনে সাইন করব না। বলা তো যায় না আমাকে না জানিয়ে বিয়ে রেজিস্টারে সাইন করিয়ে নাও। আমার বউ থাকতে তোকে কেন বিয়ে করব? সেটা যে করবে না জানি। দাও, কোথায় সাইন করতে হবে? আমি সকল প্রপার্টিজ দলিলগুলো বের করে দীপালিকে সাইন করতে বলি। পাগলিটা আমাকে এতটাই বিশ্বাস করে, না পড়ে না দেখেই সাইন করে দেয়। আমি দলিলগুলো নিয়ে রুমে চলে আসি। আলমারিতে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে ইভা আমার কাছে এসে বলে, ওগো, কেমন আছো তুমি? তোমার অফিস কেমন হলো? শরীর ঠিক আছে তো তোমার? ইভা কি 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 হচ্ছে সব? তো 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 শরীর ঠিক আছে তো? আহা, বউকে কেউ তুই করে বলে? তুমি করে বলো। দেখ, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এই, তুই নেশা করিসনি তো? দূর, আমার রুমে এসব আসবে কোথা থেকে? শালা, তুই যাবার পর আন্টি আমাকে কত কিছু জিজ্ঞেস করেছে জানিস? আর একটু হলে আমার প্রাণ পাখিটা উড়াল দিত। আর তো মাত্র 1 মাস বা তারও কম। একবার দীপালির বিয়েটা দিয়ে দেই অভির সাথে, তারপর সবার সামনে সত্যিটা বলে দিব। তোর ফুফাতো বোন খুব লাকি, তোর মতো কেউ ওকে ভালোবাসে। একটা মেয়ে কখনো এতটা ভালোবাসা পায় না। এসব বাদ দে, কেউ যেন কিছু বুঝতে না পারে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 সপ্তাহ। আব্বু আম্মু অভি আমার সাথে একটাও কথা বলেনি। আমি খেতে বসলে সবাই উঠে গেছে। রাত প্রায় 12টা। অভির সাথে কথা বলতে হবে, আমার হাতে আর বেশি সময় নেই। অভির রুমে এসে দেখি অভি বই পড়ছে। তুই আমার রুমে কেন এসছিস? ঘৃণা করিস আমাকে, তাই না অভি? কোনো কথা থাকলে বলে চলে যা, আমি ঘুমাবো, সকালে কাজ আছে। তুই দীপালিকে বিয়ে কর অভি, প্লিজ। তোর থেকে আমি শিখবো কি করতে হবে। একটা মেয়ে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্যজনকে বিয়ে করা। তুই আমার ভাই, এটা ভাবতেই লজ্জা করছে। আমি তো বিয়ে করিনি। বিয়ে করিসনি? তাহলে যে তোর রুমে আছে সে কি তো রক্ষিতা? না, ও আমার বন্ধু। আমার কথা এই বাসায় এসেছে দীপালির মনে আমার জন্য ঘৃণা সৃষ্টি করতে। আমি তোর কথা বুঝতে পারছি না ভাইয়া, কি বলছিস তুই? দীপালির মনে কেন তোর জন্য ঘৃণা সৃষ্টি করবি? সত্যিটা জানলে দীপালি আমাকে ঘৃণা করবে না, আর বিয়ে করে কখনো সুখী হতে পারবে না। কোন সত্যি কথা বলছিস ভাইয়া? সব বলবো আজ তোকে, আমার হাতেও বেশি সময় নেই। আগে এই পেপারগুলো রাখ, আমার মৃত্যুর পর এগুলো দীপালিকে দিবি। আমার অফিস, আমার ভাগের সম্পত্তি সব দীপালির নামে করে দিয়েছি। তোর মৃত্যুর পর মানে? আর তোর হাতে সময় নেই মানে কি? আমার ব্রেন টিউমার লাস্ট স্টেজ, আর কিছুদিনের অতিথি আমি এই পৃথিবীতে। না, আমি বিশ্বাস করি না ভাইয়া, তুই এসব কি বলছিস? আর তোকে এগুলো কে বলেছে? কিছুদিন আগে আমি অফিসে যাওয়ার জন্য রুম থেকে বের হবার সময় নাক থেকে রক্ত বের হয়। তার কিছুদিন আগে থেকে মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। আমি ততটা গুরুত্ব না দিলেও যেদিন রক্ত বের হয় সেদিন হসপিটালে গিয়েছিলাম। ডক্টর সব শুনে কিছু টেস্ট করায়, আর রিপোর্ট এটা বলছে। সব মিথ্যে। আমি তোকে কাল আবার টেস্ট করাবো। সেটা করার সমস্যা নেই, কিন্তু এই কথা তুই ছাড়া কেউ জানবে না। আর ইভা আমার বউ না, বউ হবার অভিনয় করছে। আমি মরার আগে যেন দীপালিকে তোর হাতে তুলে দিতে পারি, সেই জন্য। দীপালি, তুই এখানে? এত রাতে বাবু ভাইয়াকে অভি ভাইয়ার রুমে আসতে দেখে আমার সন্দেহ হয়, তাই পেছনে পেছনে আসি। কিন্তু এসে এগুলো শুনতে হবে বুঝতে পারিনি। চোখের পানিগুলো গাল বেয়ে ফ্লোরে পড়ছে। বাবু ভাইয়া পেছনে ঘুরে আমাকে দেখে ভয় আটকে ওঠে। কেন তুমি সত্যিটা আমার কাছ থেকে লুকিয়েছো? আমাকে এতটা ভালোবাসো আর সেটা আড়াল করে আমার কাছে নিজেকে প্রতারক বানিয়েছো। কিন্তু তুমি তো এটা জানো না। তোমার দীপু এসব বিশ্বাস করেনি। তোমার দীপু আগেই মনে হয়েছে
সত্যি লুকাচ্ছ তুমি আমার থেকে? কেন তুমি আমাকে একটাবার বললে না? দীপালি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। আমি পাথর হয়ে দাঁড়িয়ে আছি। যেই ভয়ে সব লুকিয়েছি সবটা আজ জেনে নিয়েছে। আমি কি বলবো ওকে? এত চেঁচামেচি শুনে আব্বু আম্মু ইভা অভির রুমে আসে। আম্মু দীপালিকে এভাবে কান্না করতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। অভি সবটা বলে দেয়। আব্বু আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। ইভা চুপচাপ চোখের পানি ফেলছে। তুই কেন আমাদের থেকে সব লুকিয়েছিস? আমাদের এতটা পর মনে করিস তুই? কেন একবারও বললি না? দীপালি চোখের পানি মুছে আম্মুকে বলে, মামি, আমি কালকেই বাবু ভাইকে বিয়ে করব। যে কয়দিন বাঁচবে আমি সেই কয়দিন তার বউ হয়ে থাকতে চাই। তোমরা বিয়ের ব্যবস্থা করো। পাগল হয়ে গেছিস? জেনে শুনে নিজের জীবনটা নষ্ট করতে চাইছিস? আমার যদি এমন হতো তুমি আমাকে ছেড়ে দিতে? না, কখনোই ছাড়তাম না। তাহলে আমার বেলায় কেন উল্টো হবে? কাল আমাদের বিয়ে হচ্ছে, এটাই শেষ কথা। বলে আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসে। দরজা বন্ধ করে বলে, এখন থেকে তুমি যতদিন বেঁচে থাকবে আমি তোমার সাথে থাকবো। কোনো কথা বলবে না। কোনো কথা বললে আমি নিজেকে শেষ করে দেব। আমি আর কিছু বলতে পারলাম না। আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। বাসর রাতে আমি দীপালিকে সকল দলিল দিয়ে দেই। দীপালি নিতে চাইনি, আমি জোর করেই দিয়েছি। উপর আল্লাহ কেন এমনটা করলো আন্টি? দুইজন মানুষ একে অপরকে এতটা ভালোবাসে, অথচ আর কিছুদিন পর একজন সারা জীবনের জন্য চলে যাবে। আমার ছেলের সাথেই কেন এমন হতে হলো? তুই আমাকে মাফ করে দিস মা। তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি আমার মায়ের মতন, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করবেন না আন্টি। বিয়ের 10 দিনের মাথায় বাবু ভাইয়া আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। কেটে গেছে এর মধ্যে 3 বছর। বাবুর রেখে যাওয়া শেষ স্মৃতি বিন্দুকে নিয়েই বেঁচে আছি। বিন্দু আমার আর বাবুর মেয়ে। দেখতে একদম বাবুর মতো হয়েছে। ওকে একে অপরকে ভালোবেসে পেয়েও পাওয়া হলো না।